আন্দোলনরত সমস্ত চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবিতে শুক্রবার ধর্মতলার লেনিন মূর্তি থেকে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল করল বামেরা। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী সহ সমস্ত বাম দলগুলির নেতৃত্বে মিছিলে পা মেলালেন। বামেদের দাবি, অবিলম্বে এই ব্যাপারে রাজ্য সরকারকে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। বেআইনিভাবে যারা চাকরি পেয়েছে তাদের বরখাস্ত করে যোগ্য প্রার্থীদের নিয়োগ দিতে হবে এবং যারা বেআইনি চাকরি দেওয়ার সঙ্গে যুক্ত তাদের যথাযথ শাস্তি দিতে হবে। এদিন গান্ধী মূর্তির পাদদেশে 600 দিন ধরে চাকরির দাবিতে অবস্থান চালিয়ে যাওয়া নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর চাকরি প্রার্থীদের সঙ্গেও কথা বলেন বাম নেতৃত্ব। এই নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছেন বিমান বসু সহ অন্যান্য বাম নেতৃবৃন্দ। শিক্ষায় নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যে যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নাটক লিখতে বলেও কটাক্ষ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান। যা হচ্ছে তার সমাধান করার জন্য ব্যবস্থা করছে না। ইতিমধ্যে কোর্টের রায়ে যা যা সাব্যস্ত হয়েছে তার ভিত্তিতে কিছু নিয়োগ দেওয়া যেত। অনেকে আছে যাদের কোর্টের রায়ে নিয়োগের কোনো অসুবিধা নেই, তাদের নিয়োগ দিয়ে দেওয়া যেত। সমগ্র বিষয়টা যেভাবে ডিলিং প্রসেসে আয় করার জন্য হাজার হাজার কোটি টাকা আয় করতে চাকরি বিক্রি করা হচ্ছে, এখন শুনতে পাচ্ছি পিএসসির চাকরিও বিক্রি হচ্ছে। খাদ্য দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছে, সেখানেও চাকরি বিক্রি হচ্ছে। পিএসসির চাকরি বিক্রি হচ্ছে, এসএসসির চাকরি বিক্রি হচ্ছে, কলেজ সার্ভিস কমিশনের চাকরি বিক্রি হচ্ছে, এমনকি গ্রুপ সি, গ্রুপ ডির চাকরিও বিক্রি হচ্ছে। সব চাকরি বিক্রি হচ্ছে। এই সরকারটা হয়ে দাঁড়িয়েছে চোরেদের সরকার। ব্রাত্যবাবু আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসেননি। ব্রাত্যবাবু শিক্ষকতা করে নাট্য আন্দোলন করে উঠে এসছেন। ওনার কথার ভিত্তিতে যা ঘটে চলেছে তা নিয়ে ওনার নাটক লেখা উচিত এবং নাটক নামানো উচিত। যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাবে না এবং তৃণমূলের ইচ্ছে মতো টাকার বিনিময়ে চাকরি বিক্রি হবে। তৃণমূল সরকারের দুর্নীতির এই নতুন মডেলটা এসেছিল চিটফান্ডের দুর্নীতির মডেলটা শেষ হয়ে যাওয়ার পরে, এবং সেই মডেলটা এত বছর ধরে কাজ করেছে। তার ফল হিসাবে ন্যায্য যোগ্য চাকরি প্রার্থীরা কাজ পাননি। খুব সিম্পলি যদি আপনি ভাবেন, এদের পরীক্ষার জন্য আবেদন করতে কে বলেছিল? রাজ্যের সরকার। এদের পরীক্ষা কে নিয়েছিল? রাজ্যের সরকার। এদের ইন্টারভিউতে কে ডেকেছিল? রাজ্যের সরকার। এরা ইন্টারভিউড হওয়ার পরে এরা এমপ্যানেলড নন এমপ্যানেলড কে ঘোষণা করেছিল? রাজ্যের সরকার। তাহলে এরপরে রাজ্য সরকারের কাজটা কি? যে এমপ্যানেল তাকে নিয়োগপত্র দেওয়া। এই কাজটা রাজ্য সরকার না করে যারা এমপ্যানেলড না তাদের থেকে 8 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ টাকা নিল এবং এই প্রয়োজন মেটানোর জন্য রাজ্যের সরকারের শিক্ষামন্ত্রীর তৎকালীন পার্থ চট্টোপাধ্যায়ের মদতে মানিক ভট্টাচার্য, সুবীরেশ ভট্টাচার্য ইত্যাদিদের সহযোগিতায় একটার পর একটা ভুয়ো ট্রেনিং সেন্টার গড়ে উঠল। এরা পরীক্ষার সিস্টেমটা বদলে দিল। এই যে বিএলই এর ট্রেনিং কলেজগুলো গড়ে তোলা হলো বেসরকারি, ভুয়ো দেওয়াই হলো ভুয়ো সার্টিফিকেট দেওয়ার জন্য। ফলে মূল গোলমালটা হচ্ছে টেট পরীক্ষার সিস্টেমে বদল। এরা জানে এদের পায়ের তলায় সর্ষে দেওয়া আছে, যে কোনো মুহূর্তে পড়ে যাবে, যে কোনো মুহূর্তে চলে যাবে, যে কোনো মুহূর্তে যে কোনো মন্ত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে মানুষ পেদাবে। এরা জানে, সেসব জানে বলে চঞ্চলতা এদের সর্বত্র। আর চঞ্চলতা সর্বত্র বলে আর ভয় এত বেশি বলে ওদের চিৎকার করে বলতে হয় যে কাস্তে দিয়ে গলা নামিয়ে দেবো বামফ্রন্টের হয়ে নির্বাচনী প্রচারে নামলে। আমাদের বলতে হয় না, আমরা বলছি যে যা দিয়ে গলা নামাবেন রেডি রাখুন। কত গলা নামাতে পারেন দেখার জন্য আমরা কয়েক লক্ষ গলা এগিয়ে দেবো। 600 দিন আজকে অতিক্রান্ত, এটা লজ্জার। রাজ্যের সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে। শিক্ষা কেন্দ্রে প্রেসিডেন্সি চলে, শিক্ষা সম্মেলন হতে পারে, শুধু মন্ত্রী না সমস্ত আমলারা
তারা প্রেসিডেন্সি জেলে ঢুকে পড়েছেন। যারা রক্ষক তারাই ভক্ষক, যাদের চাকরি দেওয়ার কথা ছিল তারা চাকরি বিক্রি করেছে। কিন্তু আমরা বলছি যে এই দুর্নীতি মানিক ভট্টাচার্যরা যে 542টা কলেজ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুলেছে, এটা মানিক ভট্টাচার্য একা সম্ভব? যে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি বলেন উনি সবকটা বিধানসভার কেন্দ্রেরই প্রার্থী, উনি বলেন উনি 42টা লোকসভা কেন্দ্রের প্রার্থী, উনি জানতেন না যে মানিক ভট্টাচার্যরা 542টা কলেজ থেকে 15,000 থেকে 1 লাখ টাকা অবধি, 1 লাখ টাকা থেকে 13 লক্ষ টাকা অবধি তুলেছেন? জানতেন না মাননীয়? জানতেন না? আমরা বিশ্বাস করি না। আমি শুধু আপনাদের এই 600 দিন বঞ্চিত প্রার্থীরা বসে আছে, আমি আজকে একটা কথা আপনাদের কাছে মনে করিয়ে দিতে চাই। 21শে জুলাই যেদিন মাননীয়া বসে এখান থেকে সমাবেশ থেকে বিকাশ ভট্টাচার্যের নামে গাল পারলেন, পাশে বসেছিলেন কে? পার্থ চ্যাটার্জি। 22শে জুলাই সকাল থেকে যখন পার্থ চ্যাটার্জির বাড়ি ইডি রেড করছে, 22শে জুলাই বিকেল 5:30টার সময় তৃণমূলের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন ইডি যে অসভ্যতা করছে পার্থদার বাড়িতে, পার্থদার যদি কিছু হয়ে যায় বাংলার মানুষ ইডিকে ক্ষমা করবে না। 6:40-এর সময় যখন 30 কোটি টাকার ছবি বেরিয়ে গেল, তখন বলল এই চন্দ্রিমা ভট্টাচার্য, এই ববি হাকিমরা, যে এ পার্থ চ্যাটার্জিকে আমরা চিনতাম না। সময় আসছে, এরপর বাংলার মানুষ বলবে এ ভাইপোকে আমরা চিনতাম না, এ মমতা ব্যানার্জিকে আমরা চিনতাম না। কারণ এই দুর্নীতি, পার্থ চ্যাটার্জির এত ক্ষমতা নেই যে একা এই দুর্নীতি করে। মাননীয়ার অনুপ্রেরণায় এই দুর্নীতি হচ্ছে সংগঠিত করা হয়েছে।